নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। সুতি চোখ রাখবে যে বড় দুঃখজনক ঘটনা, মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, মৃত্যু 22 জন জওয়ানের। ছত্তিশগড়ের সুকমা বিজাপুরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এ পর্যন্ত 22 জন জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে। মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালায় সিআরপিএফ এর কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ। তখনই তাদের উপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে প্রাণ হারান 22 জন জওয়ান। বিজাপুরের এসপি কমলোচন কাশ্যপ বলেন, সুকমা বিজাপুরের সীমানায় মাওবাদীদের হামলায় 22 জন জওয়ান প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, ছত্তিশগড়ের মাওবাদী বিরুদ্ধে লড়াইয়ের সময় নিরাপত্তা বাহিনীর হত্যা গভীর উদ্বেগের বিষয়। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, দেশ তাদের ত্যাগ কখনই ভুলবে না। মাওবাদী হামলা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তল্লাশি শুরু করা হয়েছে। উভয় পক্ষের অনেকেই প্রাণ হারিয়েছেন, আমাদের জওয়ানরা মৃত্যুবরণ করেছেন। তাদের শ্রদ্ধা জানাই। আমি সংশ্লিষ্টদের পরিবারকে বলতে চাই, এ ত্যাগ বৃথা যাবে না। শনিবার জানা যায়, বিজাপুরের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে সে রাজ্যে শহীদ হয়েছেন 5 জন জওয়ান, 3 জন সিআরপিএফ আর 2 জন রাজ্যের বিশেষ বাহিনীর সদস্য। উদ্ধার করা হয়েছে 2 মাওবাদীদের সদস্যের মৃতদেহ। কিন্তু বর্তমানে বদলে গিয়েছে সংখ্যাটা। উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, বাহিনী ও মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে 2 মাওবাদীও। এর মধ্যে মহিলা অপারেটিভও রয়েছে বলে জানা যাচ্ছে। ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হানায় আহত হন আরও 12 জন। সূত্রের খবর, বিজাপুরের তারেক এলাকার সিলগার জঙ্গলে অভিযান চালাচ্ছিল সিআরপিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ ও ডিআরজির যৌথ বাহিনী। আচমকা জঙ্গলের মধ্যে থেকে বাহিনী লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। রাজ্য পুলিশ সূত্রে খবর, নিহত সিআরপিএফ জওয়ানদের মধ্যে অনেকেই এলিট কোবরা ইউনিটের সদস্য। পরবর্তী খবর, কয়লা গরু পাচারের 900 কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। কয়লা ও গরু পাচার কাণ্ডে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু দাবি করলেন, কয়লা ও গরু পাচারের 900 কোটি টাকা ভাইপোর কাছে গিয়েছে, তার কাছে টাকা পৌঁছে দিতেন বিনয় মিশ্র। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, অ্যালার্জি থেকে বাতের ব্যথা, বেশি টমেটো খেলে এই রোগগুলিতেও ভুগতে পারেন আপনি। কোনো কিছুই প্রচুর পরিমাণে খাওয়া ঠিক না, আর এটা টমেটোর জন্য প্রযোজ্য। সবজি, স্যালাড, স্যুপ, কড়াই সবেতেই বিভিন্নভাবে টমেটো ব্যবহার করা হয়। এই সবজির জন্য রান্নার স্বাদ ও রঙে অনেক পরিবর্তন নিয়ে আসে, কিন্তু তাহলেও বেশি পরিমাণে খেলে শরীরে অনেক ক্ষতি হয়। প্রথমত পেটের সমস্যা। সঠিক পরিমাণে টমেটো খেলে তা খাবার হজম করতে সাহায্য করে, কিন্তু তার পরিমাণ বেশি হলে পেটের নানা রকম সমস্যা দেখা দেয়, এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত অ্যাসিডিটি হওয়া। টমেটোতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, আর যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে অল্প পরিমাণে খান এই সবজি। তৃতীয়ত কিডনিতে স্টোন। টমেটোতে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে, সেই কারণে যাদের কিডনির সমস্যা আছে তাদের খুব কম পরিমাণে টমেটো খেতে বলা হয়, নয়তো কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। চতুর্থত উচ্চ রক্তচাপের সমস্যা। কাঁচা টমেটোতে খুব কম পরিমাণে সোডিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপের সমস্যা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে প্যাকেটজাত কিংবা টমেটো স্যুপ খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পঞ্চমত অ্যালার্জির সমস্যা। যাদের শরীরে অ্যালার্জির কোনো সমস্যা আছে তাদেরও টমেটো কম খাওয়া উচিত। চুলকানি, ফুসকুড়ি, গলা জ্বালা করা, মুখ ফুলে যাওয়ার মতো নানা সমস্যা দেখা যায় এর ফলে। এমনকি যাদের অ্যালার্জি থাকে তাদের শ্বাসকষ্ট হতে পারে। ষষ্ঠমত মূত্রনালীতে সংক্রমণ। যেহেতু এই সবজিতে অত্যাধিক পরিমাণে অ্যাসিড রয়েছে, তাই মূত্রনালীতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বেশি পরিমাণে খেলে। সপ্তমত পেশিতে টান ও ব্যথা। টমেটোতে হিস্টামিন থাকার ফলে অনেক সময় পেশিতে টান ও ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া বাতের ব্যথা, ইউরিক অ্যাসিডের সমস্যা হয়। অষ্টমত মাইগ্রেন। অত্যাধিক টমেটো খেলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। এটি একটি ইরানের গবেষণায় প্রমাণিত, যেখানে বলা হয়েছে ডায়েটের পরিবর্তন করলে 40% মাইগ্রেন কমিয়ে ফেলা যায়। পরবর্তী বড় খবর, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে দেশ জুড়ে কি ফের জারি হবে লকডাউন? দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। প্রতিনিয়ত দেশের বিভিন্ন রাজ্যে বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত বছরের মতো এই বছরও মানুষের মধ্যে ভয় ধরাচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ থেকে দেশবাসীকে বাঁচাতে কি ফের একবার দেশ জুড়ে জারি হবে লকডাউন? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। দেশ জুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই আবার বেশ কয়েকটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারে বহু ক্ষেত্রেই কোভিড ভীতি মানছেন না রাজনৈতিক নেতাকর্মীরা। সচেতনতা বাড়ানোর কথা প্রচার করা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। তাই বেড়ে চলেছে করোনা, আর এই করোনা সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে মহারাষ্ট্রে। করোনা অতিমারি থেকে নাগরিকদের বাঁচাতে ইতিমধ্যে মহারাষ্ট্রে কিছু কিছু জেলায় নাইট কারফিউ কিংবা আংশিক লকডাউন করা হয়েছে। করোনা ঠেকাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আর কিছুদিনের মধ্যে লকডাউনের পথে হাঁটতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয়ে তুলে ধরেন, তা হলো গত বছর লকডাউন জারি করা হলে সেই সময় থেকে ব্যাপক হারে বাড়তে শুরু করেছিল করোনা সংক্রমণ। তাই এবার লকডাউন জারি করলে করোনা সংক্রমণ কতটা নিয়ন্ত্রণে আসবে তা খতিয়ে দেখতে হবে। আদৌ কতটা লাভ হবে তা খতিয়ে দেখতে হবে।
রিপোর্টে দেখা গিয়েছে 2020 সালে লকডাউন জারি করার পরও কোভিড সংক্রমণের হার সারা দেশেই বাড়ছিল। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে সেই সময় লকডাউন জারি না করা হলে করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করত। চিকিৎসকদের মতে মহারাষ্ট্র, পাঞ্জাব ও তামিলনাড়ুতে যে হারে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই পরিস্থিতি থেকে সহজেই বোঝা যাচ্ছে শুধু লকডাউন বা নাইট কারফিউ জারি করে করোনা অতিমারি আটকানো সম্ভব নয়। করোনা মোকাবিলায় একমাত্র পথ হতে পারে দ্রুত সকলের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে আর মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে। দেশের সর্বত্র আরও বেশি করে করোনা পরীক্ষা করাতে হবে, মাস্ক পরতে হবে, ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, নয়তো করোনা অতিমারি ঠেকানো সম্ভব নয়। পরবর্তী বড় খবর, বাংলার ভোটে কালো টাকার বন্যা, বাজেয়াপ্ত 39 কোটি টাকা। গোবলায় দক্ষিণ ভারতে ভোটের সময় ভোট কিনতে কার্যত টাকার বন্যা বইয়ে দেন বিভিন্ন দলের প্রার্থীরা। বাংলার ভোটেও এবার সেই মারণ ব্যাধি থাবা বসিয়েছে। ভোটারদের প্রভাবিত করতে অর্থাৎ ভোট কিনতে এবার যে রাজ্যে অভূতপূর্ব কালো টাকার ব্যবহার চলছে তা নিয়ে উদ্বেগ নির্বাচন কমিশন। সবে মাত্র 2 দফার ভোট মিটেছে আর সেই 2 দফার ভোটেই বাজেয়াপ্ত হয়েছে 39 কোটি টাকারও বেশি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে 5 বছর আগে 2016 সালে বিধানসভা ভোটে রাজ্যে 20 কোটি 12 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল আর এখনো পর্যন্ত 39 কোটি 3 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ 5 বছর আগের তুলনায় ইতিমধ্যে দ্বিগুণ কালো টাকা বাজেয়াপ্ত হয়েছে। রাজ্যে আরও 6 দফার ভোট বাকি রয়েছে। ওই 6 দফার ভোট শেষে বাজেয়াপ্ত কালো টাকার পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন না নির্বাচন কমিশনের আধিকারিকরা। যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে কালো টাকা বাজেয়াপ্ত হচ্ছে তা নিয়ে নড়েচড়ে বসেছেন রাজ্য নির্বাচন কমিশনের আয় ব্যয় সংক্রান্ত বিশেষ পর্যবেক্ষক বি মুরলী কুমার। যেসব জেলায় ভোট হওয়া এখনো বাকি সেই সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে শনিবার ভিডিও কনফারেন্সে তিনি কালো টাকা উদ্ধারের অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন জায়গাতে নাকা চেকিং এর সংখ্যা বাড়ানো, পাশাপাশি ফ্লাইং স্কোয়াডের উপর জোর দিতে বলেছেন। ভোটে কালো টাকার ব্যবহার কোনো রকমই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। পরবর্তী বড় খবর, সাবধান, ফেসবুকের 61 লক্ষ ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে। একটি হ্যাকিং ওয়েবসাইটে ফেসবুকের প্রায় 50 কোটি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য পাওয়া গিয়েছে। এর ফলে গোটা বিশ্বজুড়ে এখন ফেসবুক ব্যবহারকারী আতঙ্কে রয়েছেন। সেই তথ্যের মধ্যে আছে নাম, ফোন নম্বর, বাড়ির ঠিকানা, জন্ম তারিখের মতো প্রয়োজনীয় তথ্যগুলি। ইতিমধ্যেই ফেসবুক এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এর আগেও 2019 সালে ফেসবুক থেকে এই ধরনের তথ্য ফাঁস হয়েছিল। টেলিগ্রাম অ্যাপে মাত্র $20 পরিবর্তে এই তথ্য পাওয়া যাচ্ছিল। এদিকে 2021 সালে ফাঁস হওয়া এই ডেটাবেসে রয়েছে আফগানিস্তানের 5.5 লাখ, বাংলাদেশের 38 লক্ষ ও ভারতের 61 লক্ষ ব্যবহারকারী তথ্য। এর ফলে বহু মানুষের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাক্রমে সাইবার ক্ষেত্রে ভারতের তথ্য সংরক্ষণ বিষয়ে আইন এখনও লোকসভায় আটকে রয়েছে, পাশ হয়নি। এর ফলে ভারতের যাদের তথ্য ফাঁস হয়েছে তাদের আইনি সংরক্ষণ দেওয়া যাবে না বলে মনে করছেন আইনজীবীরা। শুধুই ফেসবুক নয়, মুভিউইক নামে আর একটি পেমেন্ট অ্যাপের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এদিকে এবারে ফেসবুকের যে তথ্য ফাঁস হয়েছে সেটি একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে একটি ওয়েবসাইটে। সেখানে ব্যক্তিগত চ্যাটের তথ্যও আছে, যদিও ফেসবুকের অফিসিয়ালি টুইটার হ্যান্ডেলে এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পরবর্তী খবর, বিজেপি হেরে গিয়েছে বাংলার নির্বাচনে, জামানত জব্দ হবে এবার, জনসভা থেকে হুঙ্কার মমতার। পুরো হেরে গিয়েছে বিজেপি, বহু কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে। হুগলির খানাকুলার সভা থেকে বিজেপিকে এভাবে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিজেপির সঙ্গে কমিশনের গোপন আতাতেরও অভিযোগ করলেন ঘুরিয়ে। তিনি বলেন কমিশনকে কাজে লাগিয়ে পুলিশ বদল করা হচ্ছে, এজেন্টের নিয়মও শিথিল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন বিজেপির উদ্দেশ্যে বলেন, 2 দফায় 50টি আসনে জিতে গিয়েছে বলে যতই দাবি করুক বিজেপি এবার হারছেই। মিথ্যা দাবি করে জিততে পারবে না। বিজেপি আগে মোট 50টি আসন জিতে দেখাও, তারপর দাবি করো। বিজেপি 2 দফা ভোটের পর যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন নির্বাচনে কোনো নিয়ম মানা হচ্ছে না। বিজেপি চায় না মানুষ ভোট না দিক, তাই নিয়মের ধার ধারছে না বিজেপি। বিজেপির অঙ্গুলি হলনে এজেন্টের নিয়ম শিথিল করেছে কমিশন। বুথে এজেন্ট না পেয়ে বিধানসভা ক্ষেত্রের যে কোনো বুথ থেকে এজেন্ট নিয়ে বসানোর নিয়ম করেছে কমিশন। মমতা অভিযোগ করেন বিজেপির কথায় কেউ কেউ দালালি করছেন। আমার আবেদন কেউ বিক্রি হয়ে যাবেন না, বিক্রি হওয়ার চেষ্টা করবেন না। বিক্রি হলে আমি ঠিক ধরে ফেলবো। প্রতিদিন পুলিশ অফিসার বদল করা হচ্ছে কমিশনকে দিয়ে। অফিসার বদলেই সব হয়ে যাবে? যেসব অফিসার রয়েছেন তারা কি খারাপ? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী বড় খবর, কার্ড নয়, এখন ফোনের মাধ্যমে এটিএম থেকে তোলা যাবে টাকা, জানুন কিভাবে। এখনো পর্যন্ত যখনই আপনার নগদ অর্থের প্রয়োজন হয় তখন আপনি হয় ব্যাংক অথবা স্লিপ পূরণ করে বা এটিএম থেকে টাকা তুলে থাকেন। এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে কার্ডটি সোয়াইপ করতে হবে এবং পিন নম্বর দিতে হবে, তারপর আপনি টাকা তুলতে পারবেন। তবে এখন এমন একটি সুবিধা এসে গেছে যে এটিএম থেকে টাকা তোলার জন্য আপনার ডেবিট কার্ডের দরকার পড়বে না। হ্যাঁ, আপনি এখন আপনার ফোনের মাধ্যমেই
এটিএম থেকে টাকা তুলতে পারবেন। যদি আপনার কার্ড বাড়িতে ভুলে আসেন তবে আপনি এটিএম থেকে ফোনের মাধ্যমে টাকা তুলতে পারবেন। টাকা তুলতে আপনার আর কার্ডের দরকার নেই। আসলে এটিএম এর নির্মাতা এনসিআর কর্পোরেশন ইউপিআই প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রথম আন্তঃক্রিয়াযোগ্য কার্ডলেস নগদ টাকা তোলার পরিকল্পনা করেছে। এর মাধ্যমে ইউপিআই অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে এটিএম থেকে টাকা তোলা যেতে পারে। সিটি ইউনিয়ন ব্যাংক এই বিশেষ সুবিধা সহ এটিএম ইনস্টল করতে এনসিআর কর্পোরেশনের সাথে হাত মিলিয়েছে। ব্যাংকটি এখনো পর্যন্ত এই সুবিধা সহ 1500টি বেশি এটিএম আপগ্রেড করেছে। কার্ডলেস নগদ টাকা তোলার পদ্ধতি: প্রথমে আপনার স্মার্টফোনে যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন খুলতে হবে, যেমন ভীম, পেটিএম, গুগল পে বা ফোনপে বা অ্যামাজন ইত্যাদি। এরপরে এটিএম স্ক্রিনে কিউআর কোডটি স্ক্যান করুন। তৃতীয়ত, আপনি কত টাকা তুলবেন তা ফোনের ইউপিআই অ্যাপ্লিকেশনে দিন। বর্তমানে এই সুবিধার মাধ্যমে আপনি সর্বোচ্চ 5000 টাকা তুলতে পারবেন। চতুর্থত, এখন প্রসেস বাটন ক্লিক করে কনফার্ম করে দিন। পঞ্চমত, এখন আপনার 4 বা 6 সংখ্যার ইউপিআই পিন নম্বর লিখুন। ষষ্ঠমত, এরপর আপনি নগদ টাকা এটিএম থেকে পেয়ে যাবেন। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই একটি রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম যা তাৎক্ষণিকভাবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারে। ইউপিআই এর মাধ্যমে আপনি বেশ কয়েকটি ইউপিআই অ্যাপ্লিকেশনগুলিতে একটি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারেন। একই সাথে অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই অ্যাপের মাধ্যমে পরিচালিত হতে পারে। ভীম, গুগল পে, অ্যামাজন পে, ফোনপে ইত্যাদি ইউপিআই অ্যাপস যেখানে আপনি আপনার অ্যাকাউন্ট লিংক করে টাকা স্থানান্তর করতে পারবেন।